বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট সেলিব্রিটি হচ্ছে হিরো আলম। গুগলের সার্চের মধ্যে সালমান খানকেও পেছনে ফেলে দিয়েছে হিরো আলম। বা বাংলাদেশে কি অ্যাক্টিং পারে এরকম কি কেউ নেই? আছে, কিন্তু আমরা তাদের চান্স দিতে চাচ্ছি না, আমরা একজনকে ধরেই বসে আছি। বিয়ের আগে লিভ ইন রিলেশনশিপে থাকার ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? আমার এটা মোটেও ভালো লাগে না, আই এম সরি। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে গে যেমন আছে, লেসবিয়ানও তেমন আছে, ইয়েস বা নো? ইয়েস। বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রিতে অনেক মেয়েরা আছে যারা কাজ পাওয়ার জন্য সবকিছু করতে পারে, ইয়েস অর নো? ইয়েস। যারা লাইফ রিস্ক নিয়ে টিকটক করছে তাদের জন্য তোমার পরামর্শ কি? টিকটক করুক, কিন্তু লাইফ রিস্ক নিয়ে টিকটক করার কি দরকার? মানে ভাইরাল হওয়াটা কি এতই জরুরি? এত মানে তাই না, নিজের লাইফের থেকে তো জরুরি না। চলুন আড্ডা দেই। আমাদের নেক্সট সেগমেন্টে আমরা যাব। নেক্সট সেগমেন্টের নাম হলো র্যান্ডম কোয়েশ্চেন। কিছু কোয়েশ্চেন আছে যেগুলা পাবলিক ডিমান্ড, ওগুলা আমি ওনাকে জিজ্ঞেস করবো আর ওনার অ্যান্সারটা নিব। সো নর্মাল হাঁটা এবং র্যাম্পে হাঁটার মধ্যে মেইন ডিফারেন্সটা কি? নর্মাল তো আমরা সবাই হাঁটি, আর র্যাম্পের যখন আমরা নর্মাল যখন আমরা হাঁটি তখন আমরা নিচের দিকে তাকিয়ে হাঁটি, রাইট? আর যখন আমরা র্যাম্পে হাঁটি তখন হচ্ছে আমরা আই টু আই কন্ট্যাক্ট করে আমরা হাঁটি। আমাদের নিচে কি আছে, নিচে আমাদের স্টেজটা কোথায় ভাঙা, কোথায় উঁচু নিচু আছে, আমাদের সেটা কিন্তু দেখার মতো কোনো বই নেই। ওয়াকিং স্টাইলে কি একটা ডিফারেন্স আছে? ডেফিনেটলি ওয়াকিং স্টাইলে তো ডিফারেন্স তো আছে, এবং আমাদের যে তাকানোর যে ভঙ্গিমা এবং আমাদের হাঁটার যে স্টাইল সব কিছুরই একটা মানে অন্যরকম একটা ইয়ে আছে। আর আমরা চাইলেও নিচের দিকে আমরা তাকাতে পারি না, সো আমাদের আই টু আই অলওয়েজ লিফট করে থাকতে হবে, আই কন্টাক্টে আমাদের হাঁটতে হয়। যদি ছেলে আর মেয়ের মিউচুয়াল কনসেন্ট থাকে তাহলে বিয়ের আগে করার বিষয়টি কে আপনি কিভাবে দেখেন? এটা যার পার্সোনাল ব্যাপার। এখন এটা এতটা ইজি গোয়িং হয়ে গেছে সবার কাছে, খুবই ইজি। এখন এটাকে যদি আপনি আমাকে বলেন, সো আমার মনে হয় এটা আসলে বিয়ের আগে ঠিক না। বিকজ হচ্ছে যে এই জন্য সম্পর্কগুলি টিকে না, মানুষের সম্পর্কগুলি খুব তাড়াতাড়ি ভেঙে যায়, এবং দেখা যায় যে মানুষের যে ডিভোর্সের যে কারণ, এটাও কিন্তু একটা মেইন রিজন। বিকজ হচ্ছে আপনি একটা মানুষের সাথে ধরেন ফিজিক্যালি আপনি অ্যাটাচ হয়ে গেছেন বিয়ের আগে, এবং আপনি যাকে বিয়ে করেছেন আপনি তার সাথে যতটুকু কমফোর্টেবল ছিলেন, আপনি হয়তো বা যাকে বিয়ে করেছেন তার সাথে ওই কমফোর্টেবল জোনটা আপনার তৈরি হচ্ছে না। সো তখন কিন্তু এটাও কিন্তু একটা ডিভোর্সের কিন্তু একটা সবচেয়ে বড় কারণ। সো আমার মনে হয় যে বিয়ের আগে কোনো ধরনের কেন মনে হয় না যে বিয়ের আগে জিনিসটা অনেক দিক থেকে বেটার হতে পারে? যেমন আমরা দেখি যে সো করে যদি আমরা দেখি যে এভরিথিং ওয়ার্কস আউট ভেরি ওয়েল, তাহলে আমাদেরকে আসলে সবকিছু ট্রাই করা উচিত। এটা এক একজন মানে এই জিনিসটা কেন ট্রাই করতে হবে? এটা তো আমরা পরেও ট্রাই করতে পারি, পরে ট্রাই করে যদি দেখে যে ঠিকভাবে সবকিছু হচ্ছে না, তখন গিয়ে ব্রেকআপ হয়ে যায়। তখন গিয়ে তো ব্রেকআপ হয়ে যাচ্ছে। তো এটাই তো আমি বললাম, ব্রেকআপ হওয়ার থেকে তো ডিভোর্স যখন হচ্ছে তখন সেটা কি আরো বেশি ভালো হচ্ছে? ওকে, সো বিয়ের পরে ডিভোর্স হওয়া বেটার রাদার দ্যান বিয়ের আগে বুঝে ব্রেকআপের চেয়ে। আচ্ছা, এবং বিয়ের আগেই যে মানে সেই মেয়ের সাথে ফিজিক্যাল বা সেই ছেলের সাথে ফিজিক্যাল যে তাকে যে বিয়ে করছে এমনটাও তো না। এটা ট্রু আমি দেখেছি। তো আবার ইউজ করে দেখা যায় বেশিরভাগ ছেলেরা হচ্ছে যে ইউজ করা যাকে বলে, যে ইউজ করে ছেড়ে দিচ্ছে ভাই। মানে সোজা বাংলা যদি আমি মানে সোজা সাপটা ভাবে বলি, যে আপনি মেয়েটাকে ইউজ করে ছেড়ে দিয়েছেন, আপনার যতদিন ভালো লেগেছে আপনি রেখেছেন, যতদিন ভালো লাগেনি আপনি তখন তাকে ছেড়ে দিয়েছেন, তার মানে ইউজ করেছেন, এবং মেয়েটাও ইউজ করতে দিয়েছে। সো সেক্ষেত্রে আমি মেয়ে হিসেবে আমি বোকা, এবং ছেলে হিসেবে আপনিও বোকা। স্মার্ট কোজো ইউজ করছে, সো নিজেকে নিজে স্মার্ট বলতে চায়। নো সেও বোকা, সে কি ইউজ হয়নি? ডেফিনেটলি তার ওইখানে টাকাও গিয়েছে তার। আচ্ছা, আপনি তো আর্টিস্ট হিসেবে বিভিন্ন ডিভিশনে কাজ করেছেন, ফর এক্সাম্পল র্যাম্প মডেলিং, ফটোশুট, টিভিসি, অ্যাক্টিং। আপনার সবচেয়ে কমফোর্ট জোন কোনটি, যেটাতে আপনি কাজ করে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? ফটোশুটে কাজ করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং হচ্ছে রানওয়েতে হেঁটে।
এই দুটো জায়গাতে আমি খুবই বেশি কমফোর্টেবল। অ্যান্ড দেন মানে অভিনয়ের জায়গাটাতেও আমি কমফোর্টেবল, বাট হচ্ছে এই দুটো জায়গা কেন যেন আমার একটা মানে ভালোবাসার একটা টান থেকে যায়। আমরা যেটা দেখেছি আপনার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, যারা রেগুলার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করে তারাই বলেছে যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে উশৃঙ্খল লাইফ লিড করাটা অনেক বেশি কমন, বিকজ আপনার অ্যালকোহল, ড্রাগস সবসময় সব কিছু অনেক অ্যাভেলেবেল থাকে। সো এই জিনিসটা কতটুকু সত্য? আমি তো কখনো আমাদের শোতে কখনো আমি কোনো ধরনের অ্যালকোহল দেখিনি। What about drugs? আমি ড্রাগসও দেখিনি। এখন আড়ালে গিয়ে তারা নিয়ে এসছে কিনা আমি জানি না, আমার চোখে কখনো পড়েনি। তবে হ্যাঁ, সবাই স্মোক করে, এটা খুবই অ্যাভেলেবল। এটা হচ্ছে যে শুধু ফ্যাশনে যে তা না, এর বাইরেও আপনি যাবেন দেখবেন যে বাইরে এখন সব মেয়েরা রিক্সার মধ্যে বসে বসে স্মোক করছে। সো এটা খুবই ইউজ টু, এই স্মোক, ভেপ, হ্যাঁ এগুলি খুবই ইউজ টু। অ্যান্ড দেন যারা ড্রাগসের কথা যদি বলেন, আমার অনেকে আমি শুনেছি র্যাম্পে যখন উঠে হালকা কিছু পিনিক নিয়ে তারপরে উঠে, মেবি অনেকে হতে পারে, সেটা হচ্ছে আমি দেখিনি, বাট তারা আছে ইন্ডাস্ট্রিতে এক্সিস্ট করে। হ্যাঁ, এক্সিস্ট করে। ওকে, জীবন যুদ্ধকে জয় করার জন্য একটা মেয়ের প্রথম কোন জিনিসটা থাকা উচিত? তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে না, নিজে স্বাবলম্বী হতে হবে জীবন যুদ্ধে যদি জয়ী হতে চায়। হ্যাঁ। আচ্ছা, আপনাকে তো অনেকে অফার করে, অনেক সুগার ড্যাডি আপনাকে অফার করে যে আমার সাথে ফরেন ট্রিপে চলো, আমি ব্যাপারটা দেখবো, তোমাকে আমি টাকা দিব, এইটা ওইটা করবো। সো আপনি কিভাবে ওদেরকে না বলেন? আমি অ্যাজেসরি যেভাবে না করি, আমি একটু ঠোঁট কাটা টাইপের। সো মুখের উপর থাপ্পড় দিয়ে, লাথি দিয়ে? মুখের উপরই বলি। মানে আপনি কাকে কল দিয়েছেন, আপনি কিসের জন্য কল দিয়েছেন, আপনার কি মনে হয় মানে আমি এই ধরনের মেয়ে? যদি যখন আপনি কাউকে নক দিবেন তার সম্বন্ধে জেনে বুঝে তারপরে তাকে নক দিবেন, তাছাড়া তাকে নক দিবেন না। সো আপনি আমাকে আর সেকেন্ড টাইম আর কখনো ফোন দিবেন না বলে আমি তাকে ব্লক করে রাখি। সো আমার আজে বাজে ফোন ওরকম খুব একটা আসেও না। ওকে, আমার নেক্সট কোয়েশ্চেন হলো, আপনি এখন সাকসেসফুল মডেল, অভিনেত্রী। সো আপনাকে যদি আবার একটা চান্স দেওয়া হতো যে আপনি আবার জন্মগ্রহণ করতে পারছেন বা পারবেন, সো ওই ক্ষেত্রে আপনি যদি জন্মগ্রহণ করতেন তাহলে আপনি নিজেকে কিভাবে দেখতে চেতেন? আমি নিজেকে খুবই সিম্পলভাবে, ব্র্যান্ডলি যেভাবে মানুষ থাকে খুব সিম্পল, আমি ওইভাবেই দেখতে চাই। আবার মডেলিং প্রফেশন জয়েন করতেন? না, মডেলিং প্রফেশনে জয়েন করতাম না, আমি নিজের মতো করেই থাকতাম। মানে বিয়ে করে যেমন হাউসওয়াইফ যেভাবে থাকে এভাবে। আপনি তো বললেন আপনি সিঙ্গেল, আপনি যদি একটা ভালো ছেলে পান, সো আপনি কি বিয়ে করতে অ্যাগ্রি হবেন? এখন ভালো ছেলে ডেফিনিশন দিতে আমি গিয়ে বলবো, ভালো ছেলে, ভালো মনের মানুষ, আপনাকে ট্রুলি লাভ করবে, সম্পত্তি খুব বেশি নাই বাট আছে, বাট দেখতে অর্ডিনারি। না, আমার কোনো প্রবলেম নেই যদি আমার মনে হয় যে তার সাথে আমার মেন্টালিটিটা যাচ্ছে এবং তার সাথে আমার সিঙ্ক হচ্ছে, সে আমাকে তার সাথে ভালো একটা বোঝাপড়া, সে আমাকে ভালো বুঝতে পারে, আমি তাকে ভালো বুঝতে পারি, এবং তার মধ্যে কোনো ধরনের কোনো ইগো নেই। ডেফিনেটলি আমি যাদের মধ্যে ইগো আছে এই ধরনের পার্সনকে খুব হেট করি। অ্যান্ড দেন কিছু মানুষ থাকে খুব অহংকারী থাকে, তাদেরকেও আমি খুব হেট করি। এবং মানুষের সাথে যারা মিশতে পারে না, যেমন কিছু মানুষ আছে যে দেখবেন যে রাস্তার ছোট বাচ্চারা এসে, যেমন আমি বসুন্ধরাতে থাকি, অ্যাপোলো গেটে আমার অনেকগুলি পিচি আছে, ওরা দেখলে আমাকে জড়িয়ে ধরে, আইনের আপু তুমি এতদিন পরে এসছো, জড়িয়ে ধরে। আমার এই ব্যাপারটা খুবই ভালো লাগে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যে এই জড়িয়ে ধরাটা পছন্দ করে না। সো রাস্তার মানুষকে জড়িয়ে ধরা বা হাঁক করার ব্যাপারটা তাদের একটু ইগোতে লাগে। সো এই ধরনের মানুষকে আমি পছন্দ করি না। আই এম সরি। হ্যাঁ, তুমি তো রাস্তার মানুষের সঙ্গে পছন্দ করো, তুমি তাহলে ভালো সামনে পলিটিশিয়ান হতে পারবো। পলিটিশিয়ান হতে হলে আই হেট পলিটিক্স, সরি। আচ্ছা, পলিটিক্স যেহেতু কোয়েশ্চেন আসছে, ইন্ডাস্ট্রিতে পলিটিক্সের মাত্রা কেমন? আমি অপশন দিচ্ছি, এটা আমার ইম্প্রোভাইজ কোয়েশ্চেন। ওকে। কম, আছে, ভালো, খারাপ না, মারাত্মক, বলার বাইরে? এটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে পলিটিক্সের মাত্রা অনেক অনেক, সব সেক্টরে, ভিজুয়ালেও অ্যান্ড দেন হচ্ছে আপনার ইয়েতেও, কি বলে আমাদের ফ্যাশনেও ইন্ডাস্ট্রিতে পলিটিক্স আছে। বাট হচ্ছে এই পলিটিক্সগুলিকেই হচ্ছে সব কিছু মানে ডেঙিয়ে আপনাকে কাজ করতে হবে।
কিছু করার নেই। ওকে, বাংলাদেশে মুভি অ্যাক্টরদের মধ্যে আমার সবচেয়ে পছন্দের অ্যাক্টর হলো যার সাথে আপনি কাজ করতে ইন্টারেস্টেড। আপনি বাংলাদেশের মুভি অ্যাক্টরদের মধ্যে আপনি স্ক্রিন শেয়ার করতে চান? মুভি অ্যাক্টরদের মধ্যে স্ক্রিন শেয়ার করতে চাই এরকম পছন্দের অনেকেই আছে। একজনের নাম বলবো, একজনের নাম মোশাররফ করিম। ওকে ওকে, উই গট আওয়ার নেম। আমার নেক্সট কোয়েশ্চেন এটার সাথে রিলেটেড ছিল যে বাংলাদেশের কোন মুভি অ্যাক্টরের সাথে যদি আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন আপনি আপনাকে লাকি ভাববেন, বাট ওই মুভিতে অভিনয় করার জন্য যদি আমাকে পারিশ্রমিক নাও দেয় আমি কাজ করব। সো ধরেন মোশাররফ করিমের সাথে আপনার একটা ভালো মুভির একটা অফার আসছে, আপনাকে বললো যে তোমাকে আমরা কোনো পারিশ্রমিক দিব না, বাট মোশাররফ করিমের সাথে অভিনয় করতে পারবা, তুমি কি করবা? আই এম সরি, আমি পারিশ্রমিক ছাড়া কোনো কাজ করি না। ওকে, ভেরি গুড। আমার চোখে সোশ্যাল মিডিয়া হলো কি? তোমার চোখে সোশ্যাল মিডিয়া কি? আমার চোখে সোশ্যাল মিডিয়া হচ্ছে কিছু ক্ষেত্রে শো অফের জায়গা, কিছু ক্ষেত্রে হচ্ছে খুবই নোংরা জায়গা, কিছু ক্ষেত্রে খুবই ভালো জায়গা, কাজের জন্য বেটার জায়গা, বেটার অপশন, বেটার অপরচুনিটি। অ্যান্ড দেন হচ্ছে কিছু ক্ষেত্রে হচ্ছে সরি কোশ্চেনটা কি ছিল? সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া লাইক তুমি তোমার চোখে মানে এখন তো সোশ্যাল মিডিয়াতে ধরো সবাই ভাইরাল হতে চায়, সবাই আপনার তোমার কম সময়ে অনেক আমি নাম মিডিয়া করতে চায়। ইন্ডাস্ট্রি বুঝতে পেরেছিলাম, আই এম সরি। ওখান থেকে কিছু আমরা অ্যানসার পেয়েছি, বাট মেইনলি আমরা যেটা জানতে চাচ্ছি সোশ্যাল মিডিয়াতে তুমি দেখো কিভাবে এখন? ওকে, সোশ্যাল মিডিয়াতে যদি বলেন যে সোশ্যাল মিডিয়াটা হচ্ছে যে আমি যা দেখাবো তাই ভাই। এখানে যদি আমি নিজেকে খারাপভাবে আমি প্রেজেন্ট করি সবাই আমাকে খারাপভাবেই নিচ্ছে, এবং আমি ভালোভাবে দেখালেও অনেকে সেটাকেও খারাপভাবে নিচ্ছে। এখন সোশ্যাল মিডিয়াটা হচ্ছে কি একটা শো অফের জায়গা, আপনি যেভাবে দেখান আপনি সেভাবে। এখন আপনি গ্লোরিয়াতে একদিন গেলেন, দেন হচ্ছে আপনার যাওয়ার মতো কোনো অ্যাবিলিটি নেই। কথার কথা যে গ্লোরিয়াতে গিয়ে আপনি এক কাপ কফি খাবেন, সেই কফি মগেরই আপনি দুবার এক এক অ্যাঙ্গেলে আপনি ছবি তুলে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি পোস্ট করছেন। এইসব পোস্ট যারা করে মানে তাদের মেইন ইন্টেনশন কি যে আমি গ্লোরিয়াতে আসতে পেরে আমার লাইফ ধন্য? মানে না, মানে আমি হচ্ছি গ্লোরিয়া ছাড়া আমি কফি খাই না, মানে আমি অনেক হাই ক্লাস, এরকম। আমি অনেক হাই ক্লাসের, আমি তো ইয়েতে শেরাটন, ভেরিসন এগুলি ছাড়া তো আমি মিটিং অ্যাটেন্ড করি না। সো অনেকে শপের ব্যাপার আছে, এগুলো যে আমরা মিটিং অ্যাটেন্ড করি সবাই, অনেকে আছে যে সেলফি তুলে তুলে হচ্ছে দেয়। আমরা কাজের ক্ষেত্রে দেই, যখন আমাদের কাজ হয়, আমাদের ফটোশ্যুট হয়, তখন আমরা বলি যে বিহাইন্ড দ্য সিন বা বিহাইন্ড দ্য শুট বা বিহাইন্ড দ্য শো দিয়ে ছবি দিয়ে দেন হচ্ছে তখন আমরা ট্যাগ দিয়ে দিই যে এটা হচ্ছে রেডিসন ব্লুতে বা হচ্ছে এটা হচ্ছে লা মেরিডিয়ানে বা এটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টালে, তখন আমরা দিই, কাজের ক্ষেত্রে দিই। বাট হচ্ছে যে মিটিং অ্যাটেন্ড করতে গেলে যে ওই ছবি তুলতে হবে বা এ করতে হবে, মিটিং ডান বা মিটিং সাকসেসফুল, বিজি রাখা আর কি সবাইকে। হ্যাঁ, মানে এই জিনিসগুলি ঠিক না, ক্রিঞ্জি লাগে। এই মুহূর্তে আপনার চোখে কি মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটিকে, যাকে লোকজন অ্যাকচুয়ালি অনেক বেশি ফলো করে? হিরো আলম। হিরো আলম, ইউ থিঙ্ক হি ইজ দ্য বিগেস্ট সেলিব্রিটি ইন বাংলাদেশ? আপনি গুগলে সার্চ করেন না, ওর মধ্যে কি লাইক হিরো ওয়ার্ডটা অ্যাড হয়েছে বলে? আপনি গুগলে সার্চ করেন। আচ্ছা, আমি গুগলে সার্চ দিব, বাট কেন? মানে সার্চ করলেই পাবেন। আপনাদের বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট সেলিব্রিটি হচ্ছে হিরো আলম। সে হচ্ছে গুগলের সার্চের মধ্যে আপনি সে একবার সালমান খানকেও পেছনে ফেলে দিয়েছে, হিরো আলম। সো তাকে যদি আমি সেলিব্রিটি না বলি তাহলে কে? বাংলাদেশের সেলিব্রিটি বলতে আপনি কাকে বুঝাবেন? লাগে রহ আলম ভাই। আচ্ছা, আমাদের পার্শ্ববর্তী দেশের যে টলিউড ইন্ডাস্ট্রি, ওটা আমরা লক্ষ্য করছি লাস্ট 10 ইয়ার্সে অনেক গ্রোথ হয়েছে, ওই তুলনায় আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি তেমন গ্রোথ পায়নি। আপনার কি মনে হয় রিজন কি? টলিউডের সাথে আমরা কেন পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারছি না? টলিউডের সাথে পাল্লা দিয়ে আমরা এগিয়ে যেতে পারছি না ব্যাপারটা এরকম না। আমাদের হচ্ছে কি যে বাংলাদেশে আমাদের যেটা আমাদের হিরোর খুব অভাব।
হিরো হিরোইন আমার মনে হয় যে দুটারই, মানে হিরোস বলেন বা হিরোইন্স বলেন দুটারই খুব অভাব। যেটা হচ্ছে আমরা একজনের উপর ডিপেন্ড করে, যদি বিগ বাজেটের কোনো সিনেমা থাকে ওই একজনের উপর ডিপেন্ড করে থাকতে হয়। হোয়াই ভাই, মানে আমরা কি নতুন মুখ পাচ্ছি না? বাংলাদেশে কি কোনো সুন্দর ছেলে নেই? বাংলাদেশে কি কোনো সুন্দর মেয়ে নেই? বা বাংলাদেশে কি কোনো অ্যাক্টিং পারে এরকম কি কেউ নেই? আছে, কিন্তু আমরা তাদের চান্সই দিতে চাচ্ছি না, আমরা একজনকে ধরেই বসে আছি। সো যখন যে কোনো দেশেই ধরেন, যদি একজনের উপর যখন আপনি নির্ভরশীল হয়ে যাবেন, তখন সেই ইন্ডাস্ট্রি কখনোই আগে আর যেতে পারবে না, গ্রো তো হবেই না, ওইখানে স্টপ হয়ে থাকবে। আচ্ছা ধরেন আপনি তো বলেন আপনি বিভিন্ন দেশে যান, সো ওই দেশের লোকজন বাংলাদেশ ইন্ডাস্ট্রি সম্বন্ধে খুব বেশি কিছু জানে না, বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি সম্বন্ধে, বাট আপনার একজনের নাম নিতে হবে পরিচয় করাতে। যেমন ফর এক্সাম্পল ইন্ডিয়ার লোকজন যখন বাইরে যায় শাহরুখ খান বা সালমান খানের নাম বলে, সো এই ক্ষেত্রে আপনাকে যদি জিজ্ঞেস করে বাংলাদেশ ইন্ডাস্ট্রির এই অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, আপনি কার নাম নেবেন? আমি একটা আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করব। আমি যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন আমাকে বলছিল যে দিদি আপনাদের ওখানে তো একটা হিরো আছে না, সেই হিরোটা তো খুব ভালো করছে। তো আমি বললাম কোন হিরো? বলে যে আমাদের এখানে তো মাঝে মাঝে আসে। তো আমি বললাম যে কে? ফেরদৌস ভাই। আমি ভেবেছি না যে ফেরদৌস ভাই, বিকজ ফেরদৌস ভাইয়ের তো তখন মানে কলকাতাতে খুব আসা যাওয়া। তো বলুন না না না, সে না। তো আমি বললাম যে তাহলে কে? রিয়াজ ভাইয়া? না, সে না, তার নামের আগে একটা হিরো আছে। তো আমি বললাম আচ্ছা, তার নামের আগে হিরো আছে? বলেছে হ্যাঁ, এবং সে দেখতেই করে নামের আগে হিরো আলম। বলেছে হ্যাঁ। তারপরে হিরো আলম বললেই বাংলাদেশকে এখন সবাই চিনে। সো এটা একটা এটা আসলে নেগেটিভ নেবেন না পজিটিভ নেবেন আমি জানি না, বাট দ্যাট ইজ দ্য ট্রুথ। এখন এটাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অ্যান্ড দেন যদি বলেন যে ক্রিকেটের দিকে যদি বলেন, তাহলে আমাদের সাকিব আল হাসানের নাম বলে এক কথায় বাংলাদেশ মানে বাংলাদেশ মানে কোন দেশ যদি জিজ্ঞেস করে, তাহলে ক্রিকেটের জন্য ক্রিকেট খেলা দেখেন তখন সাকিব আল হাসান বলে। পপুলারিটি কিন্তু বেড়েছে। আমিও ইভেন যখন বাইরে যাই তখন আমাকে জিজ্ঞেস করে লোকজন যে তোমাদের দেশের মুভি স্টার আছে না, যে নামের আগে নাকি হিরো আছে? তো আমি বলি যে হ্যাঁ আছে। তো বলছে না, ওর কাজ দেখছি, বাট এইটাই কি তোমাদের মুভির লেভেল? তখন আমি আবার খুব কনফিউজড হয়ে যাই। না, স্বাভাবিক, এটা হওয়াটাই স্বাভাবিক, বিকজ হচ্ছে যে তাকে তো আসলে সবাই চেনে নেগেটিভ ওয়েতে। নেগেটিভ, তাকে নিয়ে ফান করছি বা আমরা যাই করছি, দেখেন আমরা কিন্তু কথা বলছি, তাকে নিয়েই কথা বলছি, রাইট? দিন শেষে কিন্তু আমরা তাকে নিয়েই কথা বলছি, বিকজ হচ্ছে যে এইটাই ট্রু যে নেগেটিভ জিনিসটাকে মানুষ ভাইরাল করছে এবং নেগেটিভ জিনিসটাকে মানুষ নিচ্ছে। এটা আপনার ব্যর্থতা হলেও আপনাকে মেনে নিতে হবে। ইয়েস, হ্যাঁ, যাকে নিয়ে লোকজন বেশি কথা বলে সেই বেশি পপুলার। আচ্ছা, বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রিতে আপনার মেয়েদের পারিশ্রমিক ছেলেদের তুলনায় অনেক কম, কারণটা কি? মেয়েদের পারিশ্রমিক ছেলেদের তুলনায় অনেক কম কোন ইন্ডাস্ট্রিতে? মানে আমি ফ্যাশন ইন্ডাস্ট্রি ধরলাম। না, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমি মেনে নিতে পারলাম না। এটাতে আমাদের মেয়েদের অনেক বেশিও থাকে, কমও থাকে, হ্যাঁ সমান সমানও থাকে। সো এটা আপনি কোন মডেলসকে নিয়ে কাজ করছেন বা কাকে নিয়ে কাজ করছেন সেটা দেখার বিষয়। বাট মুভিতে অবশ্যই কম, বিকজ এটা আমরা হ্যাঁ মুভিতে কম। মুভিতে হিরোর পেমেন্টটা একটু বেশি থাকে এবং হিরোইনের পেমেন্টটা একটু কম থাকে, কিন্তু এই ক্ষেত্রেও আবার হিরোর উপরেও ডিপেন্ড করে আসলে হিরোটাকে, সেই ক্ষেত্রেও আবার ডিপেন্ড করে আবার হিরোইনটা যদি তার থেকে আরও বেশি প্রমিনেন্ট হয় তাহলে তো ডেফিনেটলি তার পেমেন্টটা অপশনটা বেটার থাকবে। সো বিয়ের আগে লিভ ইন রিলেশনশিপে থাকার ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? আমার এটা মোটেও ভালো লাগে না। আই এম সরি টু সে, যাদের ভালো লাগে তারা করতে পারে। না, লিভ ইন রিলেশনশিপ লাইক যদি সবকিছু ভালো যায় আমরা বিয়ে করব, সবকিছু ভালো যায় আমরা বিয়ে করব, ভাই পরেই বিয়ে করি না, সমস্যা কি? মানে তার সাথে আমার কেন মানে পরে ছাড়লে ডিভোর্স, আগে ছাড়লে ব্রেকআপ?
দরকার নেই তো, আমার ওই ধরনের রিলেশনশিপে দরকার নেই। আমার মনে হয় যে ওকে ঠিক আছে, আমি দেখি শুনি বুঝি, তোমার সাথে আমি মিশি, বাট ওই ধরনের রিলেশনশিপে যাওয়ার দরকার নেই। আমার পছন্দ না, আমার পার্সোনালি পছন্দ না। বাট এখন যার পছন্দ তারা করতে পারে, আমাকে কেউ ভুল বুঝবেন না এটা নিয়ে, মানে এটা যার যার পার্সোনাল ব্যাপার, বাট আমার ভালো লাগে না। ওকে, জনপ্রিয়তা পাওয়ার জন্য যদি আপনাকে কেউ অফার করে যে তোমাকে আমি 3টা মুভি দিব, বাট তোমাকে আমার নেক্সট 1 বছরের ফুল ডেট দিয়ে দিতে হবে, অ্যান্ড ওর সাথে থাকতে হবে তোমার 1 বছর। না, এরকম অফার পেয়েছে এবং এগুলি রিফিউজ করে দিয়েছে, সো এগুলি নতুন করে কোশ্চেন করার মনে হয় না কোনো মানে আছে। বাংলাদেশে লোকজন যদি অ্যালকোহল বা ড্রাগস নেয়, অন্যান্য লোকজন অনেক জাজমেন্টাল হয়ে যায়। এটা কারণ কি? ড্রাগস, আচ্ছা আমি ধরলাম ড্রাগস খুবই খারাপ জিনিস, বাট অ্যালকোহলও কি খুবই খারাপ জিনিস? অ্যালকোহল তখন খারাপ যখন আপনি নিজের উপর কোনো কন্ট্রোল করতে পারছেন না, আচ্ছা, তখন অ্যালকোহল ডেফিনেটলি আপনার জন্য খারাপ। এবং আপনি যদি অ্যালকোহলের মাত্রাটা আপনি হয়তো অ্যালকোহল নিলেন, বাট হচ্ছে সেটা আপনি কারোর জন্য হার্মফুল না, বা কেউ বুঝতে পারছে না যে আপনি অ্যালকোহল নিয়েছেন, আপনি কোনো সিন ক্রিয়েট করছেন না কারোর সাথে, বা আপনার বিহেভিয়ার একদম যেমনটা ছিল, হ্যাঁ মানে অ্যাজ ইউজুয়ালি যেমনটা থাকে তেমনটাই যদি থাকে, ইটস ওকে, মানুষ নিতে পারে মানে অকেশনালি। বাট হচ্ছে যে অ্যালকোহল নিয়ে যদি আপনি নিজের উপর আপনার নিজের কন্ট্রোলই না থাকে, তো সেই অ্যালকোহল নেওয়ার কী দরকার? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো ইন্ডাস্ট্রিতে আছেন, বিভিন্ন জায়গায় কাজ করছেন, কখনো আপনার মনে হয়েছে যে আমি সিঙ্গার হতে চাই? না, কখনো মনে হয়নি, বিকজ হচ্ছে আমি একদমই বেসুরা। সো বেসুরা মানুষ কখনো আপনার গানের গলা কেমন? সিঙ্গার, গানের গলা খুবই বাজে। 2 লাইন শুনতে পারি? না, 1 লাইনে শোনানো যাবে না। আচ্ছা, একটা ওয়ার্ডই একটা ওয়ার্ডে শোনানো ট্রাই করেন না, একটা লাইন শুনি। সরি, একদমই শোনানো যাবে না, এতই খারাপ? এতই খারাপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দ্যাটস এন্ড আপ অফ আওয়ার দিস সেগমেন্ট। আমরা নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি। নেক্সট সেগমেন্টের নাম হলো ইয়েস নো। সো আইরিন, এই সেগমেন্টে তোমাকে ইয়েস বা নো বললে অ্যান্সার দিতে হবে, কোনো ডেসক্রিপটিভ কোনো অ্যান্সার দেওয়া যাবে না। মিডিয়াতে কেউ কারো পার্মানেন্ট বন্ধু নয় এবং পার্মানেন্ট শত্রুও নয়। ইয়েস অর নো? ইয়েস। প্রফেশনালিজমের দিক থেকে ইন্ডিয়ান আর্টিস্টরা বাংলাদেশের আর্টিস্টের তুলনায় অনেক এগিয়ে। ইয়েস অর নো? ইয়েস। অভিনয়ের প্রয়োজনে অন্তরঙ্গ দৃশ্য করতে তোমার কোনো আপত্তি নাই। ইয়েস অর নো? আপত্তি আছে। ওকে, ইয়েস। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে গে যেমন আছে, লেসবিয়ানও তেমন আছে। ইয়েস বা নো? ইয়েস। আমি নিজেকে বাংলাদেশের সবচেয়ে হট সেলিব্রিটি মনে করি। ইয়েস অর নো? নো। আমার চেয়ে দেখতে ভালো না, অ্যাক্টিং পারে না, নাচতে জানে না, এমন অনেক অ্যাক্ট্রেস আছে যারা স্বজনপ্রীতির কারণে অনেক চান্স পাচ্ছে ইন্ডাস্ট্রিতে। ইয়েস। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ইন্টারনাল পলিটিক্সের মাত্রা অনেক বেশি। ইয়েস অর নো? ঢালিউডে হিরো এবং হিরোইনদের মধ্যে অনেক ক্লাউন আছে যারা চিপ স্টানবাজি করে লোকজনদের আনন্দের খোরাক হয়ে এই দেশের ভাবমূর্তি নষ্ট করছে। ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হলো, তোমার যদি একটা অফার আসে বাংলা সিনেমাতে মুভির জন্য, নট অ্যাজ এ মেইন লিড বাট অ্যাজ এ আইটেম গার্ল, তুমি কি করবা? ইয়েস অর নো? শুধু আইটেম গার্ল? জাস্ট একটা গানের জন্য। ফর এক্সাম্পল ধরো নুসরাত ফারিয়া একটা গান কিছুদিন আগে অনেক পপুলার হয়েছে, কলিজার জান। আচ্ছা, ওইটা যদি হয় যে আমি আসলে ডান্স ভালো পারি না, সো এটা যদি ডান্স ভিত্তিক হয়ে থাকে আমি নো। তোমাকে শেখাবে, 1-2 মাস টাইম দিবে, ভালো টাকাও দিবে। না, ইয়েস। ওকে ওকে। বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রিতে অনেক মেয়েরা আছে যারা কাজ পাওয়ার জন্য সব কিছু করতে পারে। ইয়েস অর নো? ইয়েস। আমি যদি বাংলাদেশে জন্ম না নিয়ে ইন্ডিয়াতে জন্ম নিতাম, তাহলে আমার ক্যারিয়ার আরও অনেক বেশি উজ্জ্বল হতো। ইয়েস অর নো? মেবি। ওকে, বিচকা মাঝখানে একটা অ্যান্সার দিলাম আমরা। আমি প্রথম দেখাতেই বুঝে যাই যে ছেলেটা আমাকে সম্মান দিয়ে দেখে নাকি আমাকে দিতে চায়। ইয়েস অর নো? ইয়েস। ওকে, সো দিস ইজ আওয়ার র্যাপ আপ ফর দিস সেগমেন্ট। আমাদের নেক্সট সেগমেন্টটা হলো অ্যাডভাইস বা সাজেশন। সো আমি তোমাকে জাস্ট 2টা কোয়েশ্চেন করবো, এটা খুব বড় সেগমেন্ট না, জাস্ট
দুইটা কোয়েশ্চেন। এর প্রথম কোয়েশ্চেনটা হলো, যারা লাইফ রিস্ক নিয়ে টিকটক করছে তাদের জন্য তোমার পরামর্শ কি? টিকটক করুক, কিন্তু লাইফ রিস্ক নিয়ে টিকটক করার কি দরকার? মানে ভাইরাল হওয়াটা কি এতই জরুরি? এত মানে তো তাই না, নিজের লাইফের থেকে তো জরুরি না, আগে তো আমার বেঁচে থাকতে হবে। ওরা মনে করে যে সেলিব্রিটি হওয়ার সবচেয়ে কুইকেস্ট ওয়ে হলো ভাইরাল হওয়া। নো, নট লাইক দ্যাট। আমার এটা মনে হয় না। আমার মনে হয় যে নিজের লাইফটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, তারপরে হচ্ছে আমি কি করছি সেটা। ভাইরাল হওয়ার জন্য মানুষ অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট বানাচ্ছে, অনেকভাবেই মানুষ ওইসবে তো ভিউজ পড়ে না বেশি, না পড়লে নাই, কিন্তু তার 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 জন্য আমার মনে হয় যে নিজের লাইফটাকে নিয়ে বাজি ধরার কোনো মানে হয় না। ওকে, সো আপনি তো ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছেন, সো ফ্যাশন ইন্ডাস্ট্রির এখন যা অবস্থা, তাকে যদি আমরা আরো বেটার করতে চাই ফিউচারে, আপনার পরামর্শ কি? ফিউচারে আমার যেটা পরামর্শ থাকবে যে এখানে অনেক ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের ছোট ছোট কিছু পলিটিক্স আছে যেগুলি একটু রিমুভ করা উচিত, এবং কিছু থাকে যে মানে জোকলবন্দি হয়ে কাজ করার একটা ব্যাপার থাকে, যেমন অনেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে ফ্যাশন ইন্ডাস্ট্রির মধ্যেই। সো সে যখন র্যাম্পে সে হাঁটে বা হচ্ছে তাকে যখন অফার করা হয়, সে তখন আবার বলে যে ওকে নিও, মানে তার গার্লফ্রেন্ডের কথা রেফার করে। সো এই জিনিসগুলি আমার মনে হয় যে মেনে না নেওয়া উচিত আর কি। যারা এই জিনিসগুলো কোরিওগ্রাফার যারা আছে, তারা যদি এই জিনিসগুলিকে একটু অ্যাভয়েড করে চলে, তাহলে অনেক জিনিসই সুন্দর হতে পারে। কারণ এছাড়াও তো আরও কোয়ালিটিফুল অনেক মেয়ে আছে যারা আসলেই তারা এই কাজটার জন্য ডিজার্ভ করে। সো তাকে না নিয়ে তার পরামর্শে যখন তাকে নেওয়া হয়, বা একটা শ্যুটের জন্য যখন হচ্ছে যে একটা শ্যুট আমি করছি, মেয়ে কো আর্টিস্ট আমি অমুককে নিচ্ছি, না 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 না, মেয়ে কো আর্টিস্ট আপনি ওনাকে নিলে তো আমি আমি কাজ করবো না, আপনি মেয়ে কো আর্টিস্ট আপনি ওনাকে নেন, মানে তার গার্লফ্রেন্ডকে সে রেফার করছে, বা তার গার্লফ্রেন্ড আবার বয়ফ্রেন্ডকে রেফার করছে। তো এই জিনিসগুলি স্টপ হওয়া উচিত। আচ্ছা আচ্ছা, সো এই সেগমেন্টের শেষ এখানেই। আমি আমার পডকাস্টে লাস্টে কিছু সোশ্যাল অ্যাওয়ারনেস কথাবার্তা রাখি। সো বেসিক্যালি যেটা আমাদের করা উচিত সোসাইটিতে, বাট আমরা করছি না, বা সমাজে করা উচিত করছি না, এই টাইপের কিছু। সো ইদানিং আমি দেখি উঠতি বয়সী ছেলেপেলেরা বাবা মাকে বেশি সময় না দিয়ে আছে যে বাইরে ফ্রেন্ডদের সাথে বেশি টাইম স্পেন্ড করছে, ক্লাবে আছে, পাবে আছে, বা গার্লফ্রেন্ডদেরকে বেশি সময় দিচ্ছে, রাত জেগে আড্ডা দিচ্ছে, বাট বাবা মার কোনো সময়ই দিচ্ছে না। সো এই জিনিসটা আমি একটু তুলে ধরতে চাই, বিকজ তুমি সেলিব্রিটি, তোমার মাধ্যমে যে বাবা মাকে শ্রদ্ধা, যে বাবা মাকে ভালোবাসা, এই জিনিসটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এই নিয়ে তুমি কিছু বলবা? এটা ডেফিনেটলি আপনি যেটা বলেছেন একদম ট্রু। এটা হচ্ছে যে আসলে মানুষ এখন না, আগে যে একটা বন্ধনের মধ্যে থাকতো পারিবারিক বন্ধন, সেই পারিবারিক বন্ধনটা না ভেঙে যাচ্ছে। এটা ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। যে এখন 18 বছর হলেই বা হচ্ছে তার থেকে ছোট থাকলেও মনে হয় যে আমি অনেক বড় হয়ে গেছি, কেন ওই বাবা মার সাথেই কেন আমাকে টাইম এক্সপেন্ড করতে হবে, বাবা মার সাথেই কেন আমাকে রেস্টুরেন্টে যেতে হবে। সেই রেস্টুরেন্টে কিন্তু আপনি ফ্রেন্ডসদের নিয়ে যাচ্ছেন, ফ্রেন্ডসদের সাথেই কিন্তু আড্ডা দিচ্ছেন, সেই আড্ডাটা কিন্তু আমি আমার ফ্যামিলিকে নিয়ে যেয়েও আমি দিতে পারি, আমি বাবা মার সাথেও কিন্তু দিতে পারি, কিন্তু আমরা কেন যেন সেই বন্ধনটাকে একদম ভেঙে ফেলছি। আমরা এমন বন্ধনে আবদ্ধ হচ্ছি যে বন্ধনে আসলে কোনো ভিত্তি নেই। এটা হচ্ছে ঠুনকো একটা বন্ধন। আমার যে ফ্রেন্ড সার্কেল আমি দেখাচ্ছি, বা আমার যে রিলেটেড মানুষগুলি দেখাচ্ছি, সবাই কিন্তু একটা সময় আমাকে ছেড়ে চলে যাবে। একটা টাইমে আমি কিন্তু আমার বিপদে কিন্তু তাদেরকে আমি পাশে পাবো না, যেভাবে আমার বাবা মাকে আমি পাচ্ছি। সো আমাদের সবার উচিত হচ্ছে যে আগে আমার বাবা মা বা আমার ফ্যামিলি, ভাই বোন, যারা আমার কাছের মানুষ, তাদের আগে প্রাধান্য দেয়া, তারপরে আমার ফ্রেন্ড সার্কেলকে কেন প্রাধান্য দেবো না, ডেফিনেটলি তারপর আমার ফ্রেন্ড সার্কেলকে আমি প্রাধান্য দিব। কিন্তু আমরা এটার রংটা করছি, উল্টোটা করছি। আমি দেখেছি অনেকে তো ইভেন ঢাকাতে এই কালচারটা রিসেন্টলি আমি দেখেছি যে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত দিয়ে আসে। হ্যাঁ, অনেকে তো বাবা মাকে ফেলেও দেয়, রাস্তায় ফেলেও চলে যায়, এরকম অনেক নিউজও দেখেছি। সো এই জিনিসগুলি আসলে খুব স্যাড, খুবই স্যাড। এবং এই জিনিসগুলি আমি যখন দেখি আমার নিজের কাছেও খুব খারাপ লাগে। আমি কেন যেন আমার মেনে নিতে খুব কষ্ট হয় যে আসলে বাবা মা আমাদেরকে ছোট থেকে বড় করেছে, রাইট, সেই বাবা মাকে ছেড়ে আমরা গার্লফ্রেন্ডের পিছনে দৌড়াচ্ছি।
এবং দেখা যায় যে একটা ওয়াইফের কথা শুনে মানে মাকে আলাদা করে দিচ্ছে। আর এর আগে আমি একটা নিউজে দেখেছিলাম যে মাকে একদম একটা রুমের মধ্যে রাখা হয়েছে, যেখানে হচ্ছে যে খড়কুটো দিয়ে করে মাকে মানে জাস্ট হচ্ছে যে চট বিছিয়ে এরকম করে শুয়ে রেখেছে। হ্যাঁ রাইট, বিকজ হচ্ছে তার মা বিছানায় পড়া, তার মা সেবা যত্ন করতে হয়, তো তার ওয়াইফ তা না হলে তার সাথে ঝগড়া করছে। সবাই কিন্তু ভুলে যাচ্ছে মায়ের পায়ের নিচে বেস্ট। হ্যাঁ রাইট। তো আমার কথা হচ্ছে যে ওয়াইফের জন্য আমি আমার মাকে কেন আমি এইভাবে দেখছি, বা আমি আমার হাজব্যান্ডের জন্য আমি কেন আমার বাবাকে আমি ছোট করছি, এটা আমাদের কারোরই কাম্য না। এটা আমি করে থাকলেও আমার রং, এটা আপনি করে থাকলে আপনার রং। থ্যাংক ইউ দর্শক আমাদের সাথে থাকার জন্য, এতক্ষণ সাজিদ শোয়ের সাথে থাকার জন্য। আই হোপ আপনাদেরকে একটা ভালো অনুষ্ঠান উপহার দিতে পেরেছি। সাজিদ শোয়ের সঙ্গেই থাকবেন। যারা আমাদেরকে আজকে দেখেছেন, আই হোপ আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আইরিনের লাইফ সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছেন, যেটা আগে কখনো বলেনি। আপনাদেরকে এরকম ভালো কিছু অনুষ্ঠান উপহার দিতে পারবো সামনে। আইরিন, তোমার কি মনে হয়েছে আমার অনুষ্ঠানে এসে? হাউ ডু ইউ ফিল? যদিও আমি প্রথম 1-2 এপিসোড মাত্র করেছি, হোয়াট ইউ ফিল অ্যাবাউট মি, হাউ এভরিথিং ওয়াজ গোয়িং? আমার তো খুবই ভালো লেগেছে এই অনুষ্ঠানে আসতে পেরে। আমার কথা বললাম, অনেক কথা বললাম। আজকের মতো আমি মনে হয় কোনো ইন্টারভিউতে এত কথা বলিনি। সো অনেক কথা হয়েছে, অনেক ভালো লেগেছে। আমার মনে হয় দর্শকদেরও ভালো লেগেছে। লাস্ট 2টা লাইন আমাদের দর্শকের জন্য। হ্যাঁ, দর্শকদের জন্য আমি বলতে চাই যে এই আমাদের শোটা যেহেতু নতুন শুরু হয়েছে, সবাই সাজিদ শোয়ের সাথে থাকবেন এবং দেখবেন। আর আমার যারা ফ্যান্স ফলোয়ার আছে তাদেরকে সবাইকে ভালোবাসা জানাচ্ছি, এবং সাজিদ শোটাকে সবাই প্রমোট করবেন, আমি ডেফিনেটলি শেয়ার করে দিব, অ্যান্ড দেন আপনারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। থ্যাংক ইউ দর্শক, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যেখানে যান না কেন অলওয়েজ মনে রাখবেন সাজিদ শোয়ের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।